হায় হায়, আমি একটা জিনিস তো বুঝলাম না, এই বাইকটার পেছনে যিনি বসছে ওনার তো পা রাখার কোনো জায়গাই নাই, মানে স্টাইল করতে যায়। এই যে সামনে যে রেলগেটটা, কসাইবাড়ি রেলগেট, এটা হচ্ছে একটা আতঙ্কের নাম। মোটামুটি আমার ফ্যামিলি এলাকায় আসছে হচ্ছে 90 দশকে, আর তখন থেকে আমরা এখানেই। তখন থেকে এই রেলগেটটা হচ্ছে একদম আতঙ্কের নাম। এই রেলগেট থেকে নিচে রাস্তায় নামতে গেলে রিক্সার চাকা ভাঙতো, এদিকে একটা ভাঙ্গা ছিল, এখানে ঝামেলা হইতো। অ্যান্ড ওই যে শুরু হয়েছে, এরপরে যখন আমি 2000 কত সালে 2015তে আমি যখন লাস্ট গাড়িটা কিনলাম, তখন হচ্ছে এইখানে পার হইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, কারণ এত রেলগাড়ি যাইতো। এমনও আছে যে এই এক সিগনালে পরে 3টা রেলগাড়ি আমি এক টানা দেখছি, মানে 3টা রেলগাড়ি পার হইছে আমার সামনে দিয়ে। দেন হচ্ছে আরে এখানে সিএনজির ভিড় লাগছে, দেন হচ্ছে আমি পার হইতে পারছি। 1 থেকে 1.5 ঘন্টা লাগতো। এই জন্য আমি লাস্টে গাড়ি বিক্রি করে দিছিলাম, যে আসলে এখানে যতদিন থাকবো অতদিন গাড়ি টাড়ি চালাবো না, কারণ 1.5 ঘন্টা যদি এক জায়গা থেকে বের হইতে লাগে আমার রেলগেট পার হইতে, তাহলে কেমনে কি। জায়গায় ভেতরের রাস্তাগুলো হওয়াতে এখন আমরা মোটামুটি তাও অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতে পারি। আর এই যে এই ধরনের রাস্তাগুলো হওয়াতে আরেকটু ভালো হয়েছে যে এখন শান্তিতে আমরা বের হয়ে যেতে পারি। তবে হ্যাঁ, ওই ভেতরে দিয়ে রেল স্টেশনের ওই দিক দিয়ে যদি একটু এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার একটা রাস্তা করা যায়, যেহেতু সরকারি বা এরকমই কিছু জায়গা এগুলা, সেহেতু চাইলে ওরা করতে পারবে, সরকার চাইলেই করতে পারবে। করলে অনেক সুবিধা হয় ভেতরের লোকগুলার জন্য। আসলে অপরিকল্পিত এলাকা তো এগুলা, রাস্তাঘাট যেভাবে হয়েছে। যেমন আমরা যখন এই এলাকায় প্রথম বাড়ি করি, তখন আমাদের বাড়ির সামনে দিয়ে হচ্ছে 2 ফিট বা 3 ফিট পায়ে হাঁটার রাস্তা ছিল। সেই 2 ফিট বা 3 ফিটকে হচ্ছে আমরা দুই পাশের বাড়ির মালিক যারা ছিলাম, আমরা ছাড়তে এটাকে 12 ফিট পর্যন্ত রাস্তা ছাড়ছি। মানে এক একজন 6 ফিট ছেড়ে 12 ফিট একটা রাস্তা সবার জন্য দিচ্ছি। সমস্যাটা কোন জায়গায় জানেন? এই যে সবার জন্য যে আমরা দিচ্ছি ব্যাপারটা, প্রথমে তো আমরা ভালোর জন্য দিচ্ছি যে হ্যাঁ আমাদের চলাফেরায় সুবিধা হবে, কিন্তু এইটা এখন সরকার হচ্ছে আবার দেখা গেছে যে এটার উপরে এমন দাবি করে বসছে যে এখন অনেকের বাড়ি ঘর আছে, সেগুলারও পিলার ভেঙে বাড়ি ঘরের রাস্তা ছাড়তে হইতেছে। এখন তারা বলতেছে যে এগুলা তাদের প্ল্যানে ছিল। ভাই, প্ল্যানে কিভাবে থাকবে? এগুলা তো ধান ক্ষেত ছিল, আমরা এখানে ধান ক্ষেত করে বাড়ি করছি। এন্ড প্ল্যান তো পরে হয়েছে, সিটি জরিপ, এই জরিপ, সেই জরিপ, এই সমস্ত প্ল্যান তো পরে হয়েছে। যাক, আসলে সার্বিক সুবিধার্থে 2-1 জনের অসুবিধা হবে, এই ব্যাপারটা সত্যি। অনেকের বাড়ি ঘর ভাঙ্গা পড়তেছে, এটা যেমন সত্যি, মানে তার জন্য দুঃখজনক। কি ভাই, কারে দেখায় এই পুলিশ? দেখায় ডাক দিতেছে ওই যে পেছনের বাস। যাই হোক, এই যে পুলিশগুলা থাকাতে, যে বাসের লাইন করে দেওয়াতে এয়ারপোর্টটা দেখছেন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে। এই একটা লাইন, মানে বাসগুলা থামার জন্য একটা লাইন করে দিছে, এতেই এয়ারপোর্টটা এত সুন্দর ফাঁকা হয়ে গেছে। এরকম যদি সবগুলো বাস স্ট্যান্ড করা যেত যে কোনো বাস ওই লেনের বাইরে যাত্রী নিতে পারবে না, তাহলেই দেখবেন যে ঢাকা শহর, আমার মনে হয় যেখানে যাইতে 1 ঘন্টা লাগে ওইখানে যাইতে 1 দিনের মধ্যে 30 মিনিট লাগবে, মানে অর্ধেকে নেমে আসবে। আপনার যাতায়াতের যে সময়ের যে ব্যাপারটা, ওই ডিস্টেন্সটা একদম অর্ধেকে নেমে আসবে। জাস্ট এই একটা জিনিস, বাস, এই বাসগুলা উল্টাপাল্টা পার্কিংয়ের কারণেই, উল্টাপাল্টা লোক উঠানোর কারণেই এই ঝামেলাগুলা বেশিরভাগ সময় দেখা যায় রাস্তায় হয়। যাকে এখানে হলো এলিভেটেড এক্সপ্রেসে ওঠার জন্য একটু জ্যাম। আর আমি একটা জিনিস দেখছি, ভ্লগটা যখন আমি শুরু করি, ভাই ওই টাইমে আমার ফোনটা আসতে হবে, মানে এখনই কেন ফোন আসতে হবে? আর ইদানিং আমার দিনে এত ফোন আসে, তা মেজাজ খারাপ হয়ে যায়। কারণ ফোনটা ধরি। রেগুলার তো ভিডিওতে দেখেন যে ক্রেজি অমুক রাইডার, ক্রেজি তমুক রাইডার দেখাই। আজকে একটা গাড়ি দেখাই আপনাদেরকে। গাড়িটা হচ্ছে প্রিমিও সুপারিয়র, অ্যান্ড যে ড্রাইভ করতেছে সে একাই, হয়তো ড্রাইভার বা হয়তো মালিক, যে খুশি সে হোক। কিন্তু এই গাড়িটার চালানোর স্টাইল আমার ভালো লাগে নাই। ও যেভাবে আগাইতেছে, যেভাবে ডানে বায়ে মোড় নিতেছে উইদাউট এনি ইন্ডিকেটর। এবারে আচ্ছা, বলা মাত্র ইন্ডিকেটরটা দিচ্ছে, কারণ আমি ওকে 2-3 বার হর্ন মারছি। এই বায়ে, এই ডানে, এদিক সেদিক, যেভাবে খুশি যায়া মানে ও সামনে যাওয়ার ট্রাই করতেছে। মানে এটা কোন ধরনের চালানোর স্টাইল, এটাই আমি চিন্তা করতেছিলাম। আমি ওরে অনেকক্ষণ খেয়াল করছি, আমি ওরে ওভারটেক করতে চাইছিলাম। ওভারটেক করতে যেয়ে আমি দেখলাম যে এই গাড়িটা যদি আমি ওভারটেক করতে যাই, তাহলে আমি যে কোনো সময় বাড়ি খাইতে পারি। তখন হচ্ছে আমার ক্যামেরা অফ ছিল। আমি বাম দিক দিয়ে একবার ওভারটেক করতে গেলাম, হর্ন দিছি, তারপরে ও যেভাবে চাপটা দিচ্ছে, মানে পরে আমি ওরে ওভারটেক করার স্বপ্ন বাদ দিয়ে দিছি। আমি এক কাজ করি, এই ফুল জ্যামটা আমি ওর পেছনে যাবো, এবং জ্যাম থেকে বের হওয়ার পর ওর চালানোর স্টাইলটা কি, এই ব্যাপারটা দেখি আপনাদেরকে একটু দেখানোর আমি ট্রাই করব। যে আসলে ও মনে হয় বাইকার ইনসাইড, মানে বাইক নর্মালি আমরা যেভাবে চালায় আগে বের হই, বাইক মানে ছোট তো বাইক ভাই,
এইভাবে সেভাবে বের হয়ে যাওয়া যায়। কিন্তু গাড়ি তো আসলে এইভাবে যদি চালাতে যায় তাহলে অন্যান্য যানবাহনের বা ছোট যানবাহন আমরা যারা আছি আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এখন কিছু সুশীল সমাজবাদী বলতেই পারেন যে বাইক নিয়ে রাস্তায় নামেন কেন? ভাইয়া, এই বাইকগুলো আমরা যারা চালাই আমরা রোড ট্যাক্স অ্যান্ড রাস্তার ট্যাক্স অ্যান্ড সবকিছু দিয়ে রেজিস্ট্রেশন করে সারা বাংলাদেশ চলার পারমিশন নিয়েই রাস্তায় নামি। বাইক কোনো অবৈধ যান না রাস্তার জন্য। তাই উল্টাপাল্টা কমেন্ট করেন না কেউ। আচ্ছা, জ্যামটা শেষ হোক, তারপরে আসতেছি আবার। ভাগ্যটা আসলেই খারাপ একদম। মানে উনি হচ্ছে ওই গাড়িটা নিয়ে 300 ফিটের রোডে উঠে গেছে, এই জন্য আর ধরতে পারি নাই। মানে ধরতে পারি নাই বলতে ওই রোডে আর আমি ঢুকি নাই, কারণ ওনার উঠার স্টাইলটা ওই রকমই ছিল, একটু সামনে চলে গেছিল। এই জ্যামের মধ্যে উনি বাইকের চেয়ে আগে ঢুকে যেতেছে এভাবে। যাই হোক, ওনার ব্যাপারে আড্ডা বাদ দেই। চাইছিলাম আজকে একটু সাংবাদিকতা করব যে লোকটা কিভাবে চালাইতেছে, ব্যাপারটা একটু তার মালিক পর্যন্ত পৌঁছায় দিব। ড্রাইভারই ছিল মনে হয় ভেতরে। এরকম বেশ কিছু পোস্ট দেখি মাঝে মধ্যে, ভালোই লাগে। ওই যে তেল চুরির, বিশেষ করে গাড়িওয়ালারা কি করে ফুল ট্যাঙ্ক করে ওইখান থেকে আবার 4-5 লিটার তেল অনেক সময় চুরি করে বিক্রি করে দেয়। আর এগুলা আমরা জানি বেরিবাদ রোডে বা বিভিন্ন রোডের মধ্যে থাকে তেল চুরি করে বিক্রি করার জায়গা। আমিও দু একটা ভিডিও বানাইছিলাম, বাট আমি এরকম কোনো ভিডিও পাই নাই যেটাতে হচ্ছে গাড়ি ঢুকে বিক্রি করতেছে, বা এরকম কোনো ভিডিও এখনো পর্যন্ত পাই নাই। পাইলে আমিও শেয়ার করব। তবে একটু রিস্ক, কারণ ওদের চেহারা সুরত একটু কিরকম যেন, ওরা একটু মানে যেহেতু অবৈধ কাজ করার জন্য মাথায় কাপড় বাইধেই ওখানে নামছে, সেহেতু ওদের তো আসলে ওই ব্যাপারটা থাকবে, মানে অতটুকু ক্ষমতা দেখানোর চেষ্টা করবে, এটাই নর্মাল। আপনারা যারা নতুন ভিডিও বানান আপনারা এই রিস্ক নিয়েন না, ওই তেল চুরি করে যে ওই সমস্ত জায়গায় যায় ভিডিও বানাইতে যায়েন না, কারণ একটা ঝামেলা হইতে পারে। আর যদি বানানো তাহলে অতটুকু ক্ষমতা নিয়েই ওখানে যায়েন, যাতে আপনার উপরে কোনো আক্রমণ না হয়। কারণ বুঝেনি তো, একটা ঝামেলায় পড়ার কি দরকার এগুলা করতে যায়। আমরা করতে করতে অভ্যাস হয়ে গেছে, সত্যি কথা। ভিডিও করতে করতে না এমন অভ্যাস হয়েছে এখন কেন যেন বুঝে যায় যে আসলে কিভাবে ভিডিও করলে কোনো রকম সমস্যা না করে ওখান থেকে বের হয়ে আসা যাবে। যাক, আজকে একটু আগে আমরা বের হয়েছি। এখন হলো 4:12 সময়, সূর্য এখনো পর্যন্ত অনেক উপরে, অ্যান্ড ঠান্ডা ব্যাপারটা এখনো পর্যন্ত আছে। বাসা থেকে বের হওয়ার সময় মিরপুরে তো আসলে অত কিছু দেখা যায় না। উত্তরা থেকে যখন বের হইতেছিলাম তখন দেখলাম যে পুরনো আম গাছগুলো আমাদের বাড়ির আশপাশে আছে ওইগুলোতে সেই মুকুল টুকুল ধরছে। অ্যান্ড কিছুদিন পর যখন বাতাস টাতাস হবে, বৃষ্টি শুরু হবে, নতুন আম, নতুন মুকুল, এই সমস্ত যে একটা গন্ধ, যে হালকা হালকা ঝড় আসলে, ওফ, এই গন্ধটা আমাকে মানে পুরা গ্রামের স্মৃতি মনে করায় দেয়। গ্রামের স্মৃতি, একদম টাটকা স্মৃতি মনে করায় দেয় ভাই। পুরা কালবৈশাখী ঝড়ের সময় যে আম পড়ার যে গন্ধটা, ওফ, আম পাতার যে গন্ধটা, ইস, মানে রে ভাই, এটা ডিফারেন্ট একটা ফিল ভাই, অন্যই একটা ফিল। এটা জোশ লাগে, জোশ। আচ্ছা চলেন, এখন এত জোশ লাগলে চলবে না, আমরা আরো আগায় যাই, কারণ ঢাকা শহরটা এই টাইমে একটু ফাঁকা থাকে। আর এই ফাঁকা টাইমটা যতটুকু পারি আগায় যাই, তা না হলে পরবর্তীতে জ্যামে পড়লে ওই বিকেলের পরে অফিস ছুটির যে জ্যামটা খুব বাজে লাগে। এয়ারপোর্ট রোডে এই দুইটা স্পিড ব্রেকার যে কেন দিয়ে রাখছে? এই রোডে সবাই থাকে মোটামুটি স্পিডে, এর মধ্যে দিয়ে রাখছে দুইটা স্পিড ব্রেকার, মানে কেন? আচ্ছা, এই পাশ থেকে ওই যে ইসের গাড়ি নামছে, কি জানো, এলিভেটেড তো না, ওই পাশের কালশি ফ্লাইওভার থেকে গাড়ি নামে। এই জন্যই মনে হয় এই মেইন রোডের গাড়িগুলোকে একটু স্লো করা হয়েছে স্পিড ব্রেকার দিয়ে, কারণ বাম দিক থেকে গাড়ি নামবে আস্তে আস্তে, এসে যদি বাড়ি টাড়ি খায়। ঠিকই আছে, বুঝছি, বুঝিয়ে দিছে রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যারা আছে ওরা। এরকম জ্যামে যখন মনে হবে যে আপনার দৌড় শেষ, কিন্তু বাইকের দৌড় তখনই শুরু। চাইলে আপনি এখান থেকেও বের হয়ে যেতে পারবেন। দেখেন, আমি অলরেডি এদিকে পেছনে অনেক পেছনে থেকে এই পর্যন্ত আসছি। তারপরে চিন্তা হলো যে আমি তো চাইলে আরে আর যাওয়া যাবে না, আমি তো চাইলে আরেকটু যেতে পারি। এরকম চিন্তা হয়ে এখানে এসে ক্যামেরাটা অন করছি একদম লাস্টে এসে। চেষ্টা করলে যাওয়া যাবে ওনাকে একটু পেছনে নিয়ে, বাট দরকার নাই, থাক, একটু ওয়েট করি। কি আজব এক দুনিয়া দেখেন, মহাখালীর মতো এরকম একটা বড় রাস্তার মাঝখানে এরকম একটা অঘোষিত পার্কিং গড়ে উঠছে। মানে মোটর সাইকেল, গাড়ি, প্রেসের গাড়ি, সে একটা অবস্থা না? মোটামুটি ফোনে টোনেও কথা বলা যায়। এইটাই শেষ না, এখানে না হয় এটা বসছে, ঠিক আছে, কারো কোনো ঝামেলা নাই, বসছে। এইখানে ভাই দোকানও বসে পড়ছে নাকি, কি বিক্রি করতেছে? হ্যাঁ, বড় বিক্রি করতেছে এখানে। চিন্তা করা যায়, মহাখালীর মতো একটা রাস্তা, ফ্লাইওভারের একদম নিচে, যেখান থেকে আমরা উঠতে যাইতেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এইভাবে পার্কিং এবং ভ্যানের উপরে দোকান বসে পড়ছে। অবাক করা কাণ্ড ভাই। এই দেশ ইজ নট ফর বিগিনার, নতুনদের জন্য অবশ্যই এই দেশ না। যাক, এর আগেও একটা ভিডিওতে আমি বলছিলাম এই এতগুলা জ্যাম ট্যাম খেয়ে এসে দেন এই মহাখালী ফ্লাইওভারে ওঠার ব্যাপারটা, এটা বেশ একটা শান্তি দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে দেখেন R15টা, এই যে এইটা R15 এর পেছনে থেকে এটারে কি খুব ভাল লাগতেছে কোনো অ্যাঙ্গেল থেকে।
হায় হায়, আমি একটা জিনিস তো বুঝলাম না, এই বাইকটার পেছনে যিনি বসছে ওনার তো পা রাখার কোনো জায়গাই নাই। মানে স্টাইল করতে যায় এই বাইকটার পেছনের ফুট রেস্ট খুলে ফেলছে, অ্যান্ড যে পেছনে বসছে সে এক পা রাখছে হচ্ছে ডান পাশের সাইলেন্সারের উপরে, অ্যান্ড সেকেন্ড বাম্পা কোনো জায়গায় রাখারই জায়গা নাই। ভাই এটা তো বেশ একটা রিস্কি ব্যাপার হয়ে গেছে। আর উনি যেইভাবে বাইকটা চালাইতেছে, এটা কোনো অ্যাঙ্গেল থেকে কি মনে হইতেছে যে পেছনে যে বসছে তার হচ্ছে ফুট রেস্ট নাই, পা রাখার জায়গা নাই। আমি 95-এ ওনাকে ধরতে পারতেছি না, তাহলে বুঝেন উনি কতটুকু স্পিডে এবং কতটুকু রাফ হ্যান্ডেল করতেছে বাইকটা। যাক, যারা চালাইতেছে তাদেরকে আর নাই দেখাই, কাউকে ছোট করা আসলে আমার কাজ না। বাট কেউ যদি বড় ধরনের অন্যায় করে, যেমন ওই যে গাড়িটা করতেছিল, ওইটা আমি গাড়ির নাম্বার সহই দেখায় দিচ্ছি বা দেখায় দিতাম উনি যদি ওই ধরনের কোনো খারাপ কাজ করতো। একটু সাবধান সবাই। হ্যাঁ, আমরা যারা মোটর ব্লগার রাস্তায় আছি, আমরা কিন্তু অলওয়েজ আছি হচ্ছে যদি আপনারা কোনো অন্যায় করেন ওগুলা দেখার জন্য। আচ্ছা, ওনাদেরকে আর দেখাবো না। আপনাদেরকে আরেকটা রিস্কি জায়গার সাথে পরিচয় করায় দিই। এই একটা জায়গা, ওটা হচ্ছে জাহাঙ্গীর গেট, বাম দিকে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই জায়গাটা বাইক নিয়ে যখনই যাবেন, যদি পুলিশ থেকে বাঁচতে চান, তাহলে এইভাবে আমার মতো ডান দিক দিয়ে আমি যেভাবে যেতেছি এইভাবে যাবেন। এইভাবে গিয়ে দেন বাইক ঘুরে দেখবেন যে বাম পাশে কোনো পুলিশ আছে কি না। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে একটা পুলিশ চেকপোস্ট লেখা আছে, এই যে পুলিশ চেকপোস্ট লেখা না, এই পুলিশ চেকপোস্ট যেখানে লেখা, এখানে পুলিশ মাঝে মধ্যে র্যাকার নিয়ে দাঁড়ায় থাকে এবং ওদের মেইন টার্গেটটাই থাকে হচ্ছে এই কভার ভ্যানগুলা এবং আমাদের মতো মোটর সাইকেলগুলা। এখানে একদম সিগন্যাল দিয়ে আটকায় দিবে, পরে কোনো না কোনো সমস্যা তো ভাই চাইলে বাইর করা যাবে। আকাশে তো যত তারা, আইনের হচ্ছে তত ধারা। যেমন আপনাকে কোনো না কোনোভাবে যদি না পারে, তখন বলবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আপনি এখান দিয়ে চালায় আসছেন, মোড়ে আপনার স্পিড এত থাকা উচিত ছিল না, এ ধরনের কথা বলে আপনাকে চাইলে বাজায় দিতে পারবে। এই জন্য কী দরকার ঘোড়ার পিছনে আর পুলিশের সামনে যাওয়ার? কোনো দরকার নাই। এই দুইটা জায়গায় ওয়েট করেন, যেটা করবেন মাঝখান দিয়ে আসবেন, আপনাকে পুলিশও ধরতে পারবে না, একদম শান্তিতে। মানে পুলিশের ব্যাপারটা হচ্ছে কি, আপনি ওদের কাছে সামনে যায় যদি ধরা দেন, তাহলে তো ওরা ধরবেই। সামনে যাওয়ার দরকার কি? এই ধরনের সিগনালে যদি আপনি দাঁড়ান, এরকম একটু পেছনে দাঁড়াবেন, চিকন এ ধরনের যে ডান দিক দিয়ে আগায় যেতে পারতাম, কোনো দরকার নাই। একদিন কয়েকদিন আগে আমার চেক করছে সামনে একটা জায়গায়, এরকম ভেতরের দিকে দাঁড়াবেন, ব্যাস সামনে কাউরে ধরলে ধরছে, আপনার আমার কি আসে যায় তাতে? আমরা পেছনে আরামে এখানে থাকবো, আর সিগন্যাল ছাড়লে এই 2-3টা গাড়ির পেছনেই তো থাকবো, এটা টাইনা বের হয়ে চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের পেছন পাশ বা সাইডের গেট যেটা, এখানে এসে দেখলাম যে সুন্দর একটা পার্কের মতো হয়েছে, অ্যান্ড অনেক টুকটাক লোকজন আসলে একটু উঠে ঘোরাঘুরিও করতেছে, মানে দোলও খাইতেছে। এটাকে কি বলে, নাগরদোলা হবে কিছু একটা। সুন্দর সুন্দর কুকুর বিক্রি করতেছে তো, আরে কুকুর বিড়াল কত কি। এই কুকুরের চেহারাটা ছাড়া আর সবই সুন্দর, ভালো তো। লাল, এগুলা কি পান্ডা? পান্ডা, কুকুর, অনেক কিছু বিক্রি করতেছে এখানে। এই জিনিসটার নাম কি আপনারা কেউ বললেন তো? এটা আমি কখনো উঠি নাই, কিন্তু যারা উঠে তারা দেখি যে হাউ হাউ, কাউ কাউ, মাউ মাউ এরকম বলে চিল্লাইতে থাকে এগুলাতে উঠা। আসলে কি অনেক ভয়ঙ্কর, আমার কখনো উঠার সাহস হয় নাই, উঠতে হবে একদিন। তোমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে? এটা উঠলে কি অনেক ভয় লাগে? এমনি যারা উঠে তারা কি চিল্লায়? তারা ভয় পায়? তাহলে তো ভয় লাগে। সুন্দর, এই জায়গাটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। একটা ভিডিওতে এর আগে আমি বলছিলাম যে সরকারিভাবে যদি এই দোকানগুলো বসার পারমিশন দিত সপ্তাহে 1 দিন 2 দিন বা সন্ধ্যার পরে বা রাতে, তাহলে সরকারিভাবে ধরেন একটা টিকিট কেটে নিয়ে যেত, এখান থেকে একটা পেমেন্ট পাইতো। আর এখন কারা পাইতেছে এটা তো আপনি আমরা সবাই জানি। আমাদের বাক স্বাধীনতা আগেও ছিল না, আগেও বলতে পারি নাই, মাঝখানে বাক স্বাধীনতার জন্য অনেক কিছু হইলো, অ্যান্ড এখন আবার আমাদের বাক স্বাধীনতা নাই বলে এগুলো আমরা বলতে পারি না। স্বীকার করি ভাই, আমি বাক স্বাধীনতা নাই আমাদের, অত গর্ব করার কিছু নাই যে বাক স্বাধীনতা আছে। এখন আমি চাইলেই বলতে পারবো না যে এগুলা নেতারা খাইতেছে বা কোন দলের নেতারা খাইতেছে, বলতে পারবো নাম ধরে? আপনি পারবেন? আপনার কাছে একটা প্রশ্ন রইল, পারবেন? পারলে কমেন্টে বলে যান। আরে এখানে আবার কি ঘটছে? সিএনজির পিছনে মেলা ভিড়, অ্যান্ড কারো আরে একটা হাঙ্ক মোটর সাইকেল ভাঙছে, অ্যাক্সিডেন্ট মনে হয় করছে। এইখানে অ্যাক্সিডেন্ট, এটার পিছনে একটা বড় কারণ আছে। আপনাদেরকে আমি এখানে দাঁড়া একটু কারণটা বলি, এখানে অ্যাক্সিডেন্ট কেন হবে। আর আমারও দেখতেছেন আমিও কিন্তু রাস্তায় উল্টা আসতেছি, তাই না? উল্টা চলতেছি। এই জায়গাটার এক্সাক্ট নাম আমার জানা নাই। এদিকে গেলে হচ্ছে মেট্রো রেল, অ্যান্ড এদিকে গেলে হচ্ছে 60 ফিট, মানে 60 ফিটের আগার গায়ের এদিকে শেষ যে মাথাটা দেখেন তো একটু তাকায়া, এদিকের গাড়িগুলা সবগুলা হচ্ছে রং ঢুকতেছে, এখান থেকে যে কয়টা ঢুকতেছে সব কয়টা রং ঢুকতেছে।
এদিক থেকে যারা রাইট আসতেছে তারা তো আসতেছে, এখান থেকে যারা রাইট আসতেছে তারা তো আসতেছে, ওই দিকের গাড়ি ওই দিকে যেতেছে অ্যান্ড সোজাও ঢুকতেছে। মানে এত দিকে যদি এই একটা জায়গায় কয়টা রাস্তা, 1 2 3 4 5 6 7 8টা রাস্তা, নর্মালি 7 রাস্তা হচ্ছে 7 রাস্তায়, সেটার নিয়েই আমাদের একটা কথা ছিল যে 7টা রাস্তা। আর এখানে তো আমি প্রমাণ সহ 8টা রাস্তা এইখানে দেখাইলাম, অ্যান্ড ওই পাশে আরো 2টা আছে, 9 10টা রাস্তা মোটামুটি একই জায়গায় 10টা রাস্তা। অ্যান্ড এখানে যদি কোনো ট্রাফিক কন্ট্রোলের জন্য কেউ না থাকে তাহলে এইভাবে হাঙ্ক উল্টা এখানে পড়ে থাকবে, এটাই তো নর্মাল, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু হওয়ার কথা না। এই জন্য দেখেন আশপাশে কারো কোনো মাথা ব্যথাও নাই, পড়ছে তো পড়ছে, এখানে পড়তেই পারে, মানে রেগুলারই পড়ে এখানে মানুষ। আর আমার মনে হয় এখানে একটা গোল চত্বর দিয়ে এটার একটু কন্ট্রোলে আনা উচিত, তা না হলে এইভাবে অ্যাক্সিডেন্ট এখানে বাড়তেই থাকবে। ও ভাই ফোনে কথা রে। আচ্ছা চলেন, আমাদের কাজ মোটামুটি, ধরু কাজ মোটামুটি না, আমাদের যাত্রা মোটামুটি শেষ। আমি যেখানে আসতেছিলাম এখানের কাছাকাছি চলে আসছি, এবার বাকি কাজ সারি। যাক, সুন্দর একটা বিকেলে আপনাদের সাথে অল্প একটু আড্ডা দেই ভিডিওর লাস্টের দিকে এসে। আমাকে ইদানিং বেশ কয়েকজন এরকম থ্রেড করতেছে যে আপনার ভিডিও এই বিভিন্ন বান্দরবনের ভিডিও দেখতাম, অমুক জায়গার ভিডিও দেখতাম, তমুক জায়গার ভিডিও দেখতাম, এগুলো দেখে আপনার ভিডিও দেখা শুরু করছিলাম, এখন আর আপনার ভিডিও দেখবো না, কারণ আপনি বান্দরবন যান না, আপনি পাহাড়ে যান না। আমি ছোট করে একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি। আই অলওয়েজ রেসপেক্ট মাই অডিয়েন্স অ্যান্ড তাদের ফিলিংটা আমি কোনোভাবেই ডিসরেসপেক্ট করি না, কারণ আজকে আমার অডিয়েন্স আছে বলেই আমি আছি। আমি কখনো কিন্তু আমার যারা অডিয়েন্স, আমার যারা সাবস্ক্রাইবার, তাদেরকে সাবস্ক্রাইবার বা আমার এরকম বলি না। আমি সমস্ত সময়ই আমি তাদেরকে আমার ফ্যামিলি মেম্বারই বলি, কারণ এত বড় একটা MSI Vlogs ফ্যামিলি, এটা আমি একা কখনোই বানাই নাই, আপনারা সবাই আমরা একসাথেই বানাইছি। কিন্তু একটা কথা কি জানেন, একটা মানুষ যখন ছোট সময়, মানে শুরুতে যখন ক্রিয়েশন শুরু করবে, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, তার অডিয়েন্স এক ধরনের থাকবে, আস্তে আস্তে তার ধরন চেঞ্জ হবে, তার অডিয়েন্স চেঞ্জ হতে থাকবে। ভাইয়া এটা নিয়ম, তা না হলে আমার ফেসবুকে অলমোস্ট 6 লাখ ফলোয়ার এখন, আমাদের ইউটিউবে প্রায় 4 লাখের কাছাকাছি হয়ে গেছে। কিন্তু ভিডিও দেখে কয়জন বলেন? ভিডিও দেখে কিন্তু ওই 20 30 40 50 হাজার লোকজন ভিডিও দেখে, কারণ আস্তে আস্তে সাবস্ক্রাইবারগুলো আসছে, সাবস্ক্রাইবারগুলো এখন আর নাই, মানে ওনারা এখনকার কন্টেন্টে আর ইন্টারেস্ট রাখে না। একটা কথা আমি ভিডিওর লাস্টে আজকে এটাই বলবো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, অলওয়েজ ওই কন্টেন্টটাই বানান যেটা আপনার জন্য সুইটেবল, যেটা আপনি বানায় মজা পাইতেছেন। আপনাকে যদি আজকে কেউ বান্দরবন যেতে বলে, আপনি যদি বান্দরবন চলে যান তার কমেন্ট দেখে যে আজকে বান্দরবনের কন্টেন্টটা বানাইলে আমি প্রশংসা পাবো, কালকে যদি সে আবার রাঙামাটি যেতে বলে, আবার কি রাঙামাটি যেতে পারবেন? মানুষের চাহিদা আপনি কখনো শেষ করতে পারবেন না, এটা আমি আমাকে দিয়ে বলতেছি। আপনি আপনার লাইফটাকে একটু এইভাবে মিলায় নিয়েন, কারো চাহিদা আপনি কখনোই মিটিয়ে দিতে পারবেন না। একটা মানুষ কখনোই কারো, মানে সবার কাছে ভালো হইতে পারবে না। কিছু লোক তাকে ভালো বলবে, কিছু লোক তাকে খারাপ বলবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যেমন আপনার সার্কেলটা ওরকমই হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যেই সার্কেলে চলার টার্গেট রাখবেন আপনি ওরকমই হয়ে যাবেন, বা যাদের সাথে আপনি চলবেন। এই জন্য আপনাকে ঠিক করতে হবে আপনি কি করবেন, তারপরে আপনাকে আগাইতে হবে। ঠিক ওই জিনিসটাই আমি করি আমার জীবনে চলার পথে। যা যা ঘটতেছে চেষ্টা করি প্রায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার, শুধুমাত্র যেগুলো শেয়ার করার পারমিশন নাই বা কমিউনিটির সাথে যায় না, গাইডলাইন্সের সাথে যায় না, ওগুলো আমি বাদ দিয়ে শেয়ার করি। এই হলো ব্যাপার। ও এখন বান্দরবনের ভিডিও এক সময় করছি, আবার হয়তো বান্দরবন যাব, কিন্তু আসলে যে যখন যেখানে যাইতে বলবে ওখানেই যদি আমি চলে যাই, তাহলে আমার নিজের ভিতরে নিজস্বতা বা নিজের যেই পার্সোনাল ব্যাপারটা, ওই ইউনিক ব্যাপারটা থাকবে না। তখন কি হবে, যে যা বলবে তা করতে যা আমি হয়ে যাব পাজল। ওই জিনিসটা হয়তো আমার ভালো লাগতেছে না, হয়তো আজকে আমার বান্দরবন যাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু কষ্ট করে যাইতেছি যে কেউ একজন বান্দরবনের ভিডিও চাইতেছে, হবে না তাই না কন্টেন্টটা ওইভাবে। তার চেয়ে এটা ভালো হয় না, যখন আমার বান্দরবন যাওয়া হবে তখন আমি জিনিসটাকে গুছায় একটা সুন্দর কন্টেন্ট বানাইতে যাব। ওইটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু একটা অবশ্যই আর্ট, এটা সাধারণ জীবনের। আমি একটা ডেইলি লাইফ ব্লগ করতেছি, এটা যেমন সত্যি, ঠিক ওই রকম ডেইলি লাইফ থেকে ঘটনাগুলো উঠায় এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করাটাও একটা আর্টের অংশ। তো এটা আসলে মন থেকে আসতে হবে। ওই যে কমেন্ট দেখেই বান্দরবন রওনা হয়ে গেলে হবে না। আমাকে রিসেন্ট আমার আশপাশের ভাই ব্রাদার অনেকেই বলতেছে, ভাই আপনার অডিয়েন্সটা চাইতেছে লং ট্যুরে আপনি যাতে যান। আমি তাদের একটা কথাই বলি, দেখেন আমি যদি এখন লং ট্যুরে যাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হবে। দেখা যাবে আবার আমার অডিয়েন্স হয়তো সামনে 2 থেকে 3 মাস ভিডিওই পাবে না। তার চেয়ে এটা ভালো না যে 2 থেকে 3 মাস আমি এইভাবেই চালায় যাই, এর মধ্যে আমি আবার যখন সুযোগ করতে পারবো তখন লং ট্যুরও দিয়ে আসবো। এটা কি বেশি ভালো হয় না? আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আর আমার একটু ডাচ বাংলা ব্যাংকের বুথে কাজ আছে, যেহেতু এখানে আসছি, কাজটা এখানে সেরে ফেলি। ব্যাংকের কাজটা সারি, তারপরে আবার আপনাদের সাথে যান প্লিজ সরি আমি এখানে পার্ক করবো। উনি ভাবছে যে আমি উপরে উঠায় ফেলবো,
উনি একটু ভয় পেয়ে গেছিলো। আর কেউ যদি আমার বাইকিং দেখে ভয় পায়, ব্যাপারটা আমার কাছে খুবই বাজে লাগে, কারণ আমার কারণে কেন মানুষ ভয় পাবে? আমি কি বাঘ না সিংহ? সিংহ। ফাইনালি হচ্ছে ডাচ বাংলা থেকে আমার কাজ শেষ করে আমি বের হয়ে গেছি। কয়েকটা টাকা দরকার ছিল, পয়সা টাকা শেষ হয়ে গেছে। আগে একটা সময় বড় লোক ছিলাম, মাঝে মধ্যে এক একটা বাইক টাইক কিনতাম, চালাইতাম। এখন গরিব হয়ে গেছি, এখন মাঝে মধ্যেই বাইক টাইক কেনার সুযোগ নাই। একটা গাড়ি কিনে ওইটাই চালাইতে পারতেছি না, কারণ ওইটার নাম ট্রান্সফারে অনেক সময় লাগতেছে। উল্টাপাল্টা হয়ে গেছিল কিছু ব্যাপার। যাই হোক, এগুলো নিয়েও সামনে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। যখন গাড়ি নিয়ে বের হবো তখন গাড়ির কথা বলবো। আর কথা থেকেও মাইন্ড করেন না ভাই, সত্যি কথা আপনাদের সাথে একদম মনের সব কথা খুলে বলি, কারণ মনের ভিতরে কথা গোপন রাখলে ওইটা একসময় ব্লাস্ট হবে। এই কারণে যখন যেটা দেখি, যখন যেটা মনে পড়ে, ওইটা তখন বলি, ওইটা তখনই আপনাদের সাথে ডিসকাস করি। খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। যাদের প্রশ্ন বা যাদের কমেন্ট দেখে ভিডিওতে কথা বলি, তারাও কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথা কি ভালো লাগে নাকি খারাপ লাগে। খারাপ লাগলে অবশ্যই আপনাদের ভাই আমি ভাই বলবেন, আবার ভালো লাগলেও বলবেন লাভ ইউ তাদেরকে। খারাপ লাগলে যে তাদেরকে হেট ইউ তাই না, আপনারা আছেন বলেই আসলে আমি আছি। আপনারা যদি MSI Vlogs না দেখেন, তাহলে কি আমার ভিডিও আমি কেন বানাবো বলেন? কাকে দেখানোর জন্য বানাবো? যাক, বাসার সামনাসামনি চলে আসছি। আমি মূলত এক বাসা থেকে আরেক বাসায় ট্রান্সফার হইলাম। 2 দিন উত্তরাতে ছিলাম, এখন 1-2 দিন আবার মিরপুরের দিকে থাকবো। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই, ঘরে যাব, ভিডিও এডিট করব, টুকটাক কাজ আছে, ঘরটর মুছামাছি, ঝাড়াঝাড়ি, যেহেতু একা থাকি বেশিরভাগ সময়। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব, এত আওয়াজ কেন, সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করে, দেখছেন? আমাদের এই রাস্তাটা সুবিধা আছে, কলা, শাক, সবজি যা আছে, মানে মাছ মাংস ছাড়া মোটামুটি এই রোডে সবই পাওয়া যায়। কিছুদিন পরে দেখবেন মাছ মাংস, মানে মাছ টাছ নিয়েও বসে পড়ছে। খালি যদি একটা মাংসের দোকান হয়ে যেত আর একটা মুরগি টুরগির দোকান হয়ে যেত, ভাই দেখেন ফল টল কোনো কিছুর অভাব নাই। এটা হলো বাইতুল মামুর জামে মসজিদ। আমার ওই বাড়ির সামনেও বাইতুল মামুর জামে মসজিদ আছে, এই বাড়ির সামনেও বাইতুল মামুর জামে মসজিদ আছে। তাহলে টাটা ভাই, আল্লাহ হাফেজ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.